শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই মিষ্টি সকাল, যদিও দাবদাহ চলছে, এই সময়টাতে সবারই একটু বাড়তি সচেতনতা দরকার। বাড়ির ছোট্ট শিশুটি থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত যারা আছেন তাদের সবারই আসলে একটু স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন। একটু বেশি বেশি করে পানি খাওয়া, প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, প্রয়োজনে হালকা চিনি দিয়ে আমরা একটু শরবতও খেতে পারি। তো আজও আমাদের সঙ্গে একজন রয়েছেন চিকিৎসক, যার কাছ থেকে আমরা ছোট ছোট করে কিছু পরামর্শও জানতে পারি এই বিষয়ে। জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবার তো আছেই, একই সঙ্গে থাকছি কাজী রওশন আরা সাকি এবং আমি আছি মাসুক সিদ্দিক। শুভ সকাল আমারও দর্শক। প্রিয় দর্শক, রাঙা সকাল সবসময় সুন্দর সকাল, এবং সুন্দর হয়ে ওঠে সকালটা তখনই যখন এখানে রাঙা মানুষরা উপস্থিত থাকে। প্রিয় দর্শক, কিছু মানুষ আছে যারা পরিবার, সমাজ তথা দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করছে। এমনই একজন অতিথি রয়েছে আমাদের মাঝে আজকে। আমাদের আজকের অতিথি শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আবিদ হোসেন মোল্লা। আমরা চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল স্যার। শুভ সকাল, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনার জন্ম তো হয়েছিল যশোরের কেশবপুর সন্ন্যাসগাছা গ্রামে। জি। কেমন ছিল শৈশবটা? শৈশবটা তো খুব এক্সাইটিং, কারণ হলো যে আমার জন্ম 1957 সালে। তো তখনকার দিনে স্কুলে ভর্তি হতো সাধারণত 5 বছর পার হওয়ার পরে। তো আমি 1962 সালে আমি যতদূর শুনেছি যে ভর্তি হয়েছি। আচ্ছা। তো সেটা ভর্তি হওয়ার পরে সেই এডুকেশনটা ছিল আজকে যেটা হলো প্রি স্কুল। আমাদের সময় একটা প্রি স্কুল ছিল, সেটা হলো পাতায় লেখা স্কুল। আচ্ছা। পাতায় লেখা ক্লাস অ্যাকচুয়ালি। আচ্ছা, তো মানে ক্লাস 1 লিখতে হতো? হ্যাঁ, লিখতে হতো। মানে ক্লাস 1-এ ওঠার আগে একটা বছর আমাদের লিখতে হয় কিভাবে, সেটা কাগজ নষ্ট না করে তাল পাতার মধ্যে লেখা হতো। আচ্ছা, খুবই মজার। হ্যাঁ, তো তাল পাতাটা আবার সেটার একটা প্রসেস ছিল। তাল পাতা এমনি কাঁচা পাতা যদি আমি এই এনভায়রনমেন্টে রেখে দেই, তাহলে এটা কিন্তু আস্তে আস্তে শুকাইয়ে পেঁচাই যায়, তাহলে তো লেখা যায় না। তো এই পাতাটা কেটে তখন একসাথে 10টা পাতা কি 12টা পাতা একটা ছোট করে বেঁধে মাটির নিচে, মানে পুকুরে কাদার মধ্যে এটা রেখে দিতে হতো। 7 দিন 10 দিন রেখে দিলে ওইটা কিন্তু আর এনভায়রনমেন্টাল টেম্পারেচার ওটা আর মশলাই যেত না। আর ওর রংটা সবুজ থেকে একটু বাদামি টাইপের হতো। আর ওর সাথে ছিল আমাদের দোয়াত ছিল, কয়লা গুঁড়ো করে কালি তৈরি করা, বাঁশের কলম। এইটা নিয়ে আমাদেরকে 1 বছর আমাদেরকে অ ক খ 1 2 3 4 এইগুলো লেখানো হতো। আর লেখানো তো শুধু হতো, কিন্তু ওই বয়সে তার থেকে আরো বিরক্তিকর যেটা হতো সেটা হলো বাবা মার জন্য এই কালি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতো। এই এর গায়ে ওর গায়ে দিয়ে দিত, যার সাথে একটু মানে কাপড়ও নষ্ট করে ফেলতেন অনেক সময়। তো এটা ছিল এই মানে করতে করতে 1টা বছর চলে যায়। তারপরে আমরা ফর্মাল ক্লাস 1-এ উঠি, এবং ক্লাস 1-এ ওঠার জন্য যে অনুষ্ঠানটা সেটা কিন্তু একটা অভিষেকের মতো হতো। আচ্ছা। যেদিন আমরা ক্লাস 1-এ উঠবো সেদিন হুজুর আসতেন, মৌলভী সাহেব আসতেন, এসে আমাদেরকে দোয়া করতেন এবং আমাদের এই কাগজ ভাঁজ করে দিতেন। ভাঁজ করে দিতেন একটা কাগজে, আর 7-8 ভাঁজ করা হলে তাহলে লাইন মতো হয়ে গেল। ওই লাইনের মতো উনি পিছন দিয়ে দাঁড়িয়ে আমাদেরকে লেখাতেন সে আল্লাহু আকবার। আমরা এই অনুষ্ঠান দোয়া হলো, তারপর মিষ্টি দেওয়া হতো, তারপরে নিচে আমরা ওটার পরেই ওইগুলো লিখতাম। এতদিন যে অ ক খ লিখে দিয়েছিলাম তার একটা ফর্মাল প্রেজেন্টেশন। মানে পাতার কাগজ থেকে আপনারা নরমাল কাগজে এলেন, ট্রান্সফর্ম। এবং তখন কি কলম দিয়ে লিখতেন না পেন্সিল দিয়ে? তখন তো ওই পাতায় উনি লেখালেন, কিন্তু আমাদের স্লেট ছিল। আচ্ছা। স্লেট ছিল এবং স্লেটের পর লেখার জন্য একজন পেন্সিল ছিল। আচ্ছা। তো ওইটা দিয়ে আমরা লিখতাম, সেটা মোছা যেত। তো সেটাও ছিল ওই যে স্লেট দিয়ে আবার ফেলে দেওয়া, ভাঙাভাঙি। তো এইভাবে ক্লাস 1-2 পর্যন্ত আমরা স্লেট চললো, তারপরে আস্তে আস্তে আমরা ফর্মাল খাতা। দুরন্ত শৈশব। কিন্তু স্যার, আমরা আপনাকে যতদূর জেনেছি আপনি ভীষণ শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। আমি শান্ত ছিলাম, তবে সুযোগ পেলে তো একটু অশান্ত। সুযোগ পেলে একটু দুষ্টামি হতো। স্যার, আপনার বাবার আপনার জীবনে অনেক বড় প্রভাব রয়েছে, আপনার বাবা সম্পর্কে শুনতে চাই। তো অ্যাকচুয়ালি আমার বাবা সেই সময়, এটা আমি 60-এর দশকের কথা বলছি, উনি সমাজকর্মী ছিলেন। ইউনিয়ন পরিষদে উনি একবার মেম্বার ছিলেন, তারপরে গ্রাম সরকার, এরকম যে সমস্তগুলো উনি কাজ করতেন। এবং আমাদের পাশে একটা বাজার আছে, সেটা হলো চুকনগর বাজার। তো এটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, নদীর ওপারে, ওটা খুলনার মধ্যে পড়ছে, আমরা যশোরের মধ্যে, ওটা খুলনার মধ্যে। তো ওখানে আমাদের একটা দোকান ছিল, ওখানে আব্বা পাটের ব্যবসা করতেন। আচ্ছা। কিন্তু আমাদের স্কুলটা ছিল ওই বাজারের পাশেই। তো আব্বার একটা ছিল যে উনি এই সমাজকর্ম করার সাথে সাথে মানে সমাজের যারা শিক্ষিত, যারা সরকারি অফিসার, তাদের সাথে ওনার একটা যোগাযোগ উনি স্থাপন করতেন। এবং সেই যোগাযোগটা হয়েছিল যে আমাদের যেখানে বাড়ি, সেখান থেকে কমিউনিকেশন, ডাক্তার পাওয়া,
কোনো প্রবলেম হলে শহরে নিয়ে যাওয়া, এই যে যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত অনুন্নত ছিল। কেউ যদি অসুস্থ হয়ে যেত, তাকে যদি হাসপাতালে নিয়ে চিকিৎসা করার প্রয়োজন হতো, তাকে নিয়ে যাওয়ার মতো লোক, পরিচিতি এবং ট্রান্সপোর্ট এগুলোর একটা ইয়ে ছিল। তো বাবা যেটা তার দায়িত্ববোধ থেকেই এই সমস্ত লোকজনদেরকে চিকিৎসার জন্যে পাশে যশোর, খুলনা এই সমস্ত শহরে নিয়ে যেয়ে ওখানে যারা ডাক্তার ছিলেন, কনসালট্যান্ট ছিলেন, সিভিল সার্জন ছিলেন, তখন সিভিল সার্জনরা খুব বড় ডাক্তার ছিলেন শহরে, তো উনি নিয়ে যেতেন, তাদের সাথে একটা রিপোর্ট তৈরি হতো, যোগাযোগ করতেন। উনিও ওখানে যে গল্প করতেন, আমার একটা ছোট ছেলে আছে, ওকে আমি আপনাদের মতো ডাক্তার বানাবো, এরকম ভাবে উনি করতেন। আমি পরে শুনেছি সেটা। কিছুদিন যাওয়ার পরে উনি আমাকেও নিয়ে যেতেন, চলো বড় ডাক্তার দেখিয়ে আসি। তো সাথে করে নিয়ে যেতেন। উদ্দেশ্য হলো যে আমাকে ওই রকম একটা প্রোফাইলের সামনে দাঁড় করিয়ে দেওয়া, জাস্ট এনভায়রনমেন্টটা দেখা, পরিচয় করিয়ে দেওয়া। এবং উনি বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা যখনই আলাপ আলোচনা আসতো, কারণ আমি আমার ভাই বোনদের মধ্যে দ্বিতীয়, আমার বড় ভাই উনি কলেজে পড়তেন, উনি অন্য সাবজেক্টে পড়তেন। তো ওনার ওই ইচ্ছে ছিল যে আমার ছেলেটা যদি ডাক্তার হয় তাহলে ওদের চিকিৎসা তো এখানেই আমি করতে পারি। তো এই প্রত্যয় থেকে উনি ওনার বন্ধু বান্ধবদেরও বলতেন যে এই ছেলেটাকে জন্য দোয়া করবেন। তার মানে বাবার সবসময় একটা সমাজ সেবামূলক মনোভাব ছিল। আপনারা দুই ভাই ছিলেন? আমরা তিন ভাই ছিলাম। আর একটা ছোট ভাই আছে, ও এখন স্কুল টিচার, একটা স্কুল হেডমাস্টার। জি, আমরা শুনবো স্যার, ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর আবারও ফিরতে চাই আপনার কাছে। দর্শক, আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন অধ্যাপক ডাক্তার আবিদ হোসেন মোল্লা। তিনি বারডেম জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট। এর পূর্বে তিনি উক্ত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1982 সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ঢাকা মেডিকেল কলেজে যোগদানের মাধ্যমে কর্মজীবনের শুরু হয়। পরবর্তীতে 8ম BCS এর মাধ্যমে চিকিৎসা ক্যাডারে যুক্ত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তার লেখা 2টি বই মেডিকেল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া জনসচেতনতামূলক কিছু বই ও শতাধিক গবেষণালব্ধ নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পেয়েছে। 2016 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অধ্যাপক ডাক্তার আবিদ হোসেন মোল্লা মা বাবার নামে নিজ গ্রামে গড়ে তুলেছেন সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আমেনা শাহাদাত ফাউন্ডেশন। আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে। স্যার, আমরা ছোটবেলার গল্পে ছিলাম, বিশেষ করে বাবার গল্পে ছিলাম। আসলে যে কোনো সন্তানের জীবনেই তো বাবা মার ভূমিকাটা অসামান্য। এটা আসলে খুবই জরুরি। প্রভাব তো নিশ্চয়ই জরুরি, কারণ আমরা তো জানি যে আসলে একটা শিশুর জীবনের সবচেয়ে বড় বিদ্যালয় বা সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার পরিবার। সেখান থেকেই সে সব নীতি আদর্শ সবকিছু ধারণ করে এবং এটি সারা জীবন সে বহন করে চলে। বাবার সবসময় একটা সমাজ সেবামূলক মনোভাব ছিল, যেটি বলছিলেন যে চিকিৎসা সেবায় সবাইকে একটু সহযোগিতা করতেন এবং চাইতেন আমার মেজ ছেলেটাও যেন একজন চিকিৎসক হোক। 3 ভাই ছিলেন, আমরা 3 ভাই ছিলাম। বাবার টার্গেটটা কেন মেজ ছেলের প্রতি ছিল? কেন তিনি চাইতেন যে আপনি ডক্টর হবেন? আসলে মানে এটা কোনো সেগ্রিগেশন ছিল না। আমার বড় ভাই যখন কলেজে পড়তেন, আমাদের 2 ভাইয়ের মধ্যে ব্যবধান প্রায় 13 বছর। আচ্ছা। তো বড় ভাই যখন তখন সায়েন্স ওইভাবে বিস্তৃত ছিল না, আর্টসে পড়তো। তো আর্টসে পড়তে পড়তে আমরা যখন দেখেছি উনি তখন কলেজে উঠে গেছেন আমাদের বোঝার সময়। তো কলেজে তখন আর্টসে পড়তেন। তো আর্টসে পড়লে তার মেডিকেল পড়া যায় না, কিন্তু তারপরে আমি থাকলাম লেফট ওভার। তো ঠিক আছে, তুমি তাহলে সায়েন্স পড়ো। আর ছেলেবেলার থেকে এই মানে পড়াশোনার মধ্যে দিয়ে আমার একটু বিচারণটা একটু তুলনামূলকভাবে আমাদের অন্যান্য সহপাঠীর থেকে আমার অবস্থানটা একটু বেটার ছিল। তো তাতে করে উনি হয়তো চিন্তা করেছিলেন যে যেহেতু এই ছেলেটা লেখাপড়ায় একটু ভালো, ক্লাসে ভালো রেজাল্ট করে, তো ওকে সায়েন্সে দিয়ে ওকে ডাক্তার বানাইলে মনে চলে। আর আমার ছোট ভাইটা তো অনেক ছোট, তো সুতরাং তার সামগ্রিক চিন্তাধারাটা আমাকে ঘিরেই ছিল। যেহেতু পড়াশোনায় আপনি ভালো ছিলেন, একটু শুনি, যেহেতু ছোটবেলায় আছি, আর কি কি করা হতো? মানে স্কুল লাইফে অন্য কোনো দিকে কোনো আগ্রহ ছিল? আগ্রহ মানে কি, গ্রামের জীবন তো মানে মানে দুরন্ত জীবন এবং অত্যন্ত খোলামেলা জীবন। ওই স্কুলের পরে আসার পরে যে কাজটা সব থেকে বেশি হতো আমার মানে ইসের মধ্যেই ছিল এই খেলাধুলা। আচ্ছা, ঘুড়ি উড়ানো ছিল আমার সব থেকে বেশি। খেলাধুলার মধ্যে যে কোনো ধরনের খেলাধুলা চলতো। তারপরে সাঁতার কাটা, বন্ধু বান্ধবদের সাথে গ্রামে একসাথে মার্বেল খেলা, এই মাছ ধরতেন না, মার্বেল খেলা। তারপরে এই পুকুরে নামতাম, খাল মানে ইসে ডোবা টোবা ছিল, মাছ টাছ ধরা, এগুলো সবই ছিল। তো এইগুলোর মধ্যে সব থেকে যে কাজটা আমি বেশি করতাম সেটা ঘুড়ি বানাইতাম।
আচ্ছা। এবং ঘুড়ি, এখন তো সব ছোট ছোট ঘুড়ি, বিশাল বিশাল আকারের ঘুড়ি এবং ডাক ঘুড়ি ছিল, মানে উড়াই দিলে না এটা খুব করে শব্দ হতো। তো এইগুলো মানে দিন নাই রাত নেই, এবং এই সময় দিস ইজ দ্য টাইম, এই ঘুড়ি ওড়ানোর টাইম ক্লিয়ার। এবং ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে ঘুড়ি সুতোতে কিন্তু ওটাতে একটা কিছু দেওয়া একটা বিষয় থাকে। ঘুড়ি উড়িয়েছো? দেখেছি, আমার ওড়ানো হয়নি নিজে, কিছু জানছো যে সুতার ভিতরে যে কিটা লাগাতে। তাছাড়া গ্রামে কালচারাল প্রোগ্রাম আসলে বাৎসরিক কলেজে যতটুকু যা হতো, স্কুলে যা হতো, এর বাইরে তেমন কিছু প্রাইমারি লেভেলে এই ধরনের কিছু হতো। হাই স্কুলে যাওয়ার পরে তখন দেখা গেল যে ফর্মাল এডুকেশনের বাইরে এই খেলাধুলো আছে, এগুলো আছে, তার সাথে সাথে কালচারাল প্রোগ্রাম আছে। এবং আমাদের স্কুলে কিন্তু একটা ভালো লাইব্রেরি ছিল। এই লাইব্রেরির একজন টিচার আমাদের ছিলেন, উনি আমাদেরকে প্রমোট করতেন, মানে কিভাবে আমরা এই মানে অ্যাডিশনাল লেখাপড়া অ্যাপার্ট ফ্রম ফর্মাল এডুকেশন আমরা পড়ি। তো সেখান থেকে একটা মানে প্রভাব, ওনার প্রভাব, আমাদের একটা অভ্যাস এইগুলোতে গড়ে ওঠে। আরেকটি শিশুর মানসিক বিকাশের জন্য তো আমার মনে হয় খেলাধুলা খুবই জরুরি বা কালচারাল অ্যাক্টিভিটি খুব প্রয়োজন। প্রয়োজন। আমি এখন বুঝি যে অ্যাম্পল সুযোগ আমাদের ছিল, মানে একটা বাধা ধরার নিয়ম তো ছিল না। এই একটা বাধা ধরার নিয়মের বাইরে একটা সন্তান চারিদিকে, একটা বাচ্চা চারিদিকে তার যে ফ্লারিশ করতে পারে বিভিন্ন জিনিসের এক্সপোজারে, তো এটা সেটা আমাদের ছেলে মেয়েদের এখন শহরের মধ্যে বন্দী হয়ে অনেকটা কাটে। তো এইরকম পরিবেশের ভিতরে আমরা করেছি, একসাথে মাইলের পর মাইল হেঁটে স্কুলে গেছি। আমাদের বাড়ির থেকে স্কুল ছিল প্রায় 3 কিলোমিটার, হেঁটেই যাওয়া আসা করতে। তখন তো ট্রান্সপোর্ট ওইভাবে ছিল না। তো বন্ধু বান্ধবদের সাথে একসাথে দৌড়াদৌড়ি করতে করতে যেতে যেতে দেখা গেল যে এটা হয়ে গেছে। তো আমি যখন স্কুলে পড়ি, আমি 1968-এ ক্লাস 6-এ ভর্তি হই। তারপরে 7, 8, 9, 70-তে ভোট হলো, ইলেকশন হলো, মানে 70 নির্বাচন। স্যার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে বাঙালি জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটি ঘটনা, এবং এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে যেমন অপরিসীম ত্যাগ করতে হয়েছে এবং অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। আপনি আসলে ওই সময়টাই কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেটি জানতে চাই। আসলে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন আমাদের স্কুল কিন্তু খোলা ছিল। আচ্ছা, সীমিতভাবে স্কুল চলতো। তো কিছুদিন চলার পরে দেখা গেল যুদ্ধের যখন প্রকোপ আরও বেড়ে গেল, তখন স্কুল বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা। তো তখন আমার কাজ ছিল যেটা, সেটা হলো, আমার আম্মা তো গৃহিণী ছিলেন, তো সংসার চালানোর জন্য ওনার কিছু গরু ছাগল এগুলো পুষতেন। তো ওইগুলো নিয়ে আমার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আমাদের বিলে গরু চড়াইতাম আর কি। তখন আমাদের 4-5টা গরু ছিল, আমার বন্ধু বান্ধব সবাই একসাথে ছিল। আর ওখানে খাল বিলের ভিতরে মাছ ধরে এগুলো চলতো সারাদিন। লেখাপড়া তো ছিল না। তো হঠাৎ একদিন মানে 12টা, দুপুর 11টা 12টা এরকম সময় দেখি যে বিশাল একটা কিছু আওয়াজ হচ্ছে, পটপট পটপট করে এরকম আওয়াজ হচ্ছে। তো অ্যাকচুয়ালি ওই সাউন্ডের সাথে আমাদের ওরিয়েন্টেশন পরিচিত এইভাবে ছিল না। আচ্ছা। তো আমরা খুব কি রকম একটা মনে হলো যে টিনের ঘরের পরে যেন বাড়ি দিচ্ছে কেউ, এরকম শব্দ হচ্ছে। তো কয়েক মিনিটের মধ্যে দেখলাম যে দলে দলে লোকজন দৌড়াইতে দৌড়াইতে বিলে যেখানে আমরা গরু চড়াচ্ছি ওখানে চলে আসছে। আচ্ছা। তখন বুঝলাম যে লোকজন পালাচ্ছে, মানে সব বাচ্চা কাচ্চা যে যেখানে আছে সব একভাবে পালাচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। খবর পেলাম যে আমাদের পাশে যে বাজারটা আছে চুকনগর বাজার, ওইখানে মিলিটারি আসছে। আচ্ছা। তো তারপরে মানে এরকম শব্দ হলো, মানে ফাটাফাটি। এবং স্যার, বাঙালির এই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে চুকনগর গণহত্যা যেটি, সেটি কিন্তু একদম অন্যতম একটি ঘটনা। এই ঘটনার গভীরতা এত ব্যাপক, সেই গভীরতার হালকা যদি আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আমরা সব মানে ওখান থেকে সব চলে আসছে, লোকজন চলে আসছে। কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে যখন দেখা যাচ্ছে শব্দ শোনা যাচ্ছে না, তখন আস্তে আস্তে লোকজন আবার বাজারের দিকে যাচ্ছে। তো আমার বয়স তো তখন কত, 14-15 বছর বয়স। আমরাও আমাদের ওই লোকজনের সাথে যে দেখলাম, সেটা একটা বিশাল ঘটনা, এটা দেখা যায় না। কারণ হলো, আমি যে নদীটার কথা বলছিলাম, চুকনগর বাজারটা এমন একটা জায়গায় যে এক পাশে হলো ঢাকা মানে খুলনা যশোর সাতক্ষীরা হাইওয়ে, আর এক পাশে নদী, যে নদীটা যশোর খুলনাকে ডিমার্কেট করছে। তো এই নদীর পানি দেখা যাচ্ছে যে একদম মানে রক্তে লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং ওপারে এত মানুষ মারা গেছে যে তখন মানে গাছে, তারপরে গাছের খোপের মধ্যে, ডালের মধ্যে যারা উঠেছে বিভিন্ন জীবন বাঁচানোর জন্য, তো এরকম ঝুলে আছে মানুষের লাশ। জি জি স্যার, এত লাশ ছিল আমি জেনেছি যে প্রচুর।
মানে লাশটা আনার জন্য 40 রুপি করে দিয়ে লাশটা আনাতে হয়েছে, এত লোক নিয়োগ করতে হয়েছিল, অনেক অনেক, মানে এত মৃত্যু। এবং আমরা তারপরে শুনেছি যেটা হলো আরেকটা বাজারে যে হাইওয়ের ওপাশে একটা মানে ইয়ে ছিল, বিল যেটাকে বলে পুটিমারির বিল বলে, এখানে রাত্রের লোকজন এসে ওখানে রেস্ট নিচ্ছে যে আবার তারা পরে ভোমরা বর্ডার দিয়ে ইন্ডিয়াতে চলে যাবে। ওখানে তো ব্রাশ ফায়ার হয়েছে প্রচুর। তো এই যে গণহত্যা, মানে এটা মানে বলে তো শেষ করা যাবে না। কিন্তু আমি এই ধরনের এক্সপিরিয়েন্সের সাথে ছোটবেলার থেকে তো আমাদের ধরনের বিভৎস এক্সপিরিয়েন্স তো আমাদের ছিল না, কিন্তু এটা দেখার পরে দেখছি আমাদের বমি জ্বর এরকম মানে ভয়ে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং এই ডেড বডি সরাতেই কয়েকদিন লেগে যায়, এত ডেড বডি। তো যাই হোক, এটা ছিল মানে আমার দেখা মুক্তিযোদ্ধার যে একটা পৈশাচিক যে ঘটনাগুলো হয়েছিল তার ভিতরে অন্যতম। এটা নিয়ে পরবর্তীতে অনেক বিচার বিশ্লেষণ হয়েছে, কিন্তু এটা ছিলাম তো আমি তখন ক্লাস 9 মানে 8-এর শেষের দিকে, তো 9 উঠবো। তো তখন তারপরে আমরা ওখানে এটা গেল, আমরা 8 মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, স্বাধীনতা আসলো, তারপর আমরা ক্লাস 9 এবার ক্লাস শুরু করলাম। তো এই ক্লাস শুরু করার পরে তখন তো আমরা স্বাধীন বাংলাদেশের ছাত্র, এর আগে আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম। তো এইটা একটা বিষয় ছিল। আর তারপরে এই সময়ের ভিতরে আবার আমাদের লেখাপড়ায় গতি চলে আসলো। তো আমি একটু আগে আমার বলছিলাম যে আমাদের বাজারটা যেখানে আমার আব্বা বিজনেস করতেন, ওখান থেকে স্কুলটা খুব কাছে থাকায় স্কুলের শিক্ষক যারা ছিলেন তাদের সাথে আব্বার একটা খুব সদ্ভাব এবং যোগাযোগ ছিল, এবং আব্বা মাঝে মাঝে স্কুলে চলে আসতেন, শুধু আমার খবর নেওয়ার জন্য না, আমার সাথে যারা পড়াশোনা করতো তাদের সবারই খবর নেওয়ার জন্য, ঠিক মতো লেখাপড়া করছে কিনা। তো খুব কঠোর অনুশাসন ছিল এটা, যে কোনোভাবে ফাঁকি টুকি দেওয়ার আর কোনো সুযোগ নেই। কেন নেই যে আমাকে ডাক্তার হতেই হবে। কোন লোকজন 2-1 তার বন্ধু বান্ধব, এই যে ডাক্তার তোমার কি খবর টবর, এরকম আর ছোটবেলা থেকে তাতে করে মনের ভিতরে আপনার কি ভালো লাগতো? আমার ভালো লাগতো, মনে হতো যে বাবা একটু চাপিয়ে দিচ্ছেন। একটা ভয় মিশ্রিত একটা ভালো লাগা ছিল। ভয়ের কারণটা হয়তো আমি বলতে পারবো, সাকি আমাদের আজকের অতিথির বাবা কিন্তু তাকে এক প্রকার থ্রেট দিয়েছিল যে যদি তুমি ডাক্তার হতে না পারো তাহলে চুকনগরে তোমাকে ব্যবসা করতে হবে। মানে অনেক সময় হয় না যে ছোটবেলা আমাদেরকেও কিন্তু অনেক সময় এই ধরনের থ্রেট দেওয়া হতো যে না হলে রিকশা চালাবে, রিকশা কিনে দেব, ব্যাপারটা মনে হয় এরকমই। ম্যাট্রিক পাস করলাম 73-তে, তারপর দৌলতপুর বেল কলেজে আমি ইন্টারমিডিয়েট এইচএসসি পড়াশোনা করি। এইচএসসি আমি ফার্স্ট ডিভিশনে পাস করলাম। তখন করার পরে তখন মেডিকেলে ভর্তি হতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করছে না। আমাদের অনেক বন্ধু বান্ধব তারা আমাকে বললো যে দেখো মেডিকেলে ভর্তি হতে একটা আনসার্টেনিটি, এটা যদি না পাও তাহলে তুমি যদি কোথাও ভর্তি হয়ে না থাকো তাহলে একটা বছর তোমার লস হবে। তাহলে চলো আমরা যাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, কোনো সাবজেক্টে পরীক্ষা দিই, ওটা হাতে থাকলো। এরপরে মেডিকেলে ভর্তি হলে তো মেডিকেলে চলে আসলো, মাইগ্রেট করে চলে আসলাম। তো আমার মনে আছে যে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যাবো বলে আমি ব্যাগটা গোছাইয়া ওই যাওয়ার সময় ওনার চোখে পড়ছে আর কি, যে আমি কোথাও যাচ্ছি। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে তুমি কোথায় যাচ্ছ? তাই বললেন ঢাকায় যাচ্ছি। তো কেন হঠাৎ? অ্যাডভার্টাইজ করছে মেডিকেলে। তাই না, ইউনিভার্সিটিতে ভর্তি, বন্ধু বান্ধবরা ভর্তি হচ্ছে। তো আমি এক্সপ্লেন করলাম বিষয়টা, এরকম একটা বিষয়। তো বলে যে না, অন্য কোনো বিকল্প নেই। আমার মনের মধ্যে যেটা আছে, আমি তোমার ছোটবেলার থেকে যেভাবে আমি চেয়েছি ওটা না হলে আমি মনে করবো যে এটা আমার কপালে নাই, কিন্তু অন্য কোনো সাবজেক্টে পড়িয়ে তোমাকে আমি আমার মানে ডাক্তার হতেই হবে বিষয়টা এমন ছিল। তো আমার তো দোকান ছিল, আমি বলেছি, যেটা আব্বা দেখাশোনা করতেন, পরবর্তীতে আমার ভাইও দেখাশোনা করতেন। তো বলে যে ওখানে এসে কাজ করবা, অসুবিধা নেই। তো ওই আর হলো না। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট হলো, তো ভালো লাগতো, কিন্তু ভয়টা ছিল ওখানে, যদি আমি চান্স না পাই তাহলে মানে আমার আব্বার অবস্থাটা কি হবে, সমাজে তার যে একটা পরিচিতি হয়েছে এবং আমাকে যেভাবে উনি পরিচয় করেছেন ছোটবেলার থেকে, এটার কি হবে, এই যত একটা টেনশন, একটা প্রেসার কাজ করতো। স্যার একটু যদি আমরা মায়ের কথাও শুনি, যে সেই স্বপ্নের পথে এগিয়ে নিতে মায়ের ভূমিকাটা। মায়ের ভূমিকা ব্যাপক, কারণ আমি বলেছি যে আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভাবে চলে যেত। তো তার জন্য প্রাণান্তকর পরিশ্রম করতেন বাবা। মা কিন্তু ওইটাকে সাপ্লিমেন্ট করার জন্য আমি বাড়িতে গরু পুষতেন, দুধ হতো, হাঁস মুরগি পুষতেন, ডিম হতো। এগুলো কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে আমাদের লেখাপড়াটা কন্টিনিউটি যাতে ভালোভাবে চলে সেটার জন্য উনি কাজ করতেন। উনি লেখাপড়া জানতেন না, কিন্তু আমার বড় ভাই শিক্ষা নিয়েছেন
তারপরে সেইভাবেই উনি প্রমোট করেছেন, আমাকে প্রমোট করেছেন। এবং আমার মনে আছে ইন্টারমিডিয়েট পড়ার সময় আমার তখন মানে খুব শরীর খারাপ হয়ে গেল। এবং উনি কিন্তু তখন ওনার যে ছোটখাটো গহনা টহনা যা ছিল সব বিক্রি করে আমাকে সুস্থ করে কিন্তু লেখাপড়া করিয়েছে। এজন্যই হয়তো বা মা জায়গাটাকে আমরা এত চরম উচ্চতায় রাখি। ওনার যে অবদান আমাদের বড় করার পিছনে, কঠোর অনুশাসন, মানে অনুশাসন যেটা বলতে হয়, যে এখনকার ছেলে মেয়েদের তো শাসন করা যায় না, মারধর করা যায় না, কিন্তু আমার মনে আছে যে কত প্রকার মার এগুলো খেতে হতো জাস্ট টু মেক আওয়ারসেলফ কন্ট্রোলড। একদমই তাই। তো তারপরে তো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ তখন তো চান্স হয়ে গেল। ঢাকা মেডিকেল কলেজে আমরা, তখন তো প্রাইভেট কোনো মেডিকেল ছিল না, তখন সমস্ত দেশে 8টা মেডিকেল কলেজ ছিল এবং 8টা মেডিকেল কলেজের ছাত্র সংখ্যা প্রতি সেশনে 1000 ছাত্র ভর্তি হতে পারত। আচ্ছা। কিছু কিছু মেডিকেল কলেজ ছিল 200 করে ছাত্র ভর্তি হতো, আর বাকিগুলোকে 150, 125 এরকম করে সর্বমোট 1000 ছাত্র সমস্ত বাংলাদেশ থেকে ভর্তি হতে পারত। তো এটা প্রাইভেট মেডিকেল কলেজ থাকাতে আজকের প্রেক্ষাপটে অনেক ছাত্রছাত্রীদের মানে যারা ডাক্তার হতে চায় সরকারি পর্যায়ে না হলেও তারা টাকা পয়সা খরচ করে পড়াশোনা করার যে সুবিধাটা হয়েছে সেটা ওই সময় ছিল না। জি, একদমই তাই স্যার। এবং আপনাদের সময়ে যারা শুরু করেন আসলে এই সমাজ সেবার ব্রত নিয়েই শুরু করে থাকেন, যেটি আপনি বলছিলেন যে বাবার সবসময় একটা সমাজসেবামূলক মনোভাব ছিল এবং সেই জায়গা থেকেই আসলে তিনি চাইতেন যে আমার এই ছেলেটা ডাক্তার হোক। যদিও ডাক্তারি পেশা একটি সমাজ সেবামূলক বা মানব সেবামূলক পেশা আমরা সবাই জানি, সব ডাক্তারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। এই মনোভাব নিয়ে কি এখনো আসলে নতুন নতুন ছেলে মেয়েরা সবাই কি আসলে এই মনোভাব নিয়ে আসছে বা পড়ছে? আপনার কি মনে হয়? হয়তো আসছে, আবার হয়তো কালের স্রোতে ভুলেও যাচ্ছে। জীবনের তো অনেক নিষ্পেষণ আছে, অনেক মানে কনস্ট্রেন আছে, সেগুলো তো অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে পারে না। তবে আমি মনে করি যে তাদের যে একটা টোটাল এক্সপোজার হয় মেডিকেল এডুকেশনের সময়, এক পাশে লেখাপড়া আর এক পাশে অসুস্থ মানুষ, তো অসুস্থ মানুষ দেখলে তার ভিতরে কিন্তু একটা মনের একটা পরিবর্তন আসে যে এই ধরনের অসুস্থতা তো আমারও হতে পারে। তো এই যে রিয়ালাইজেশন, এই রিয়ালাইজেশনের মধ্য থেকে অনেকের ভিতরে কিন্তু এই সমাজ সেবামূলক মানুষকে সেবা করার যে ব্রত, এগুলো তাদের মনের মধ্যে, তাদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে কিন্তু চলে আসে। কিন্তু বাস্তবে সবসময় এটাকে মানে প্র্যাকটিক্যাল রূপ দেওয়া কঠিন হয়ে যায়। একদমই তাই। তবে একই আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে আসলে সমাজ সেবা কিন্তু শুধু ডাক্তারদের মাধ্যমে, যে পেশায় আছে একদমই তাই, তার কিন্তু মানে সে চেষ্টা করলে কিন্তু মানুষের সেবা করতে পারে, একটা দোকানদারও কিন্তু করতে পারে, তাই না? জি, নিজের সৎ থেকে সৎ পরামর্শ দিয়ে, কোনো খারাপ পরামর্শ না দিয়ে, ডিসঅনেস্টি না করে আসলে আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জায়গা থেকে আসলে সমাজ সেবা বা মানব সেবা করতে পারি। স্যার, আপনার শুরু হলো ঢাকা মেডিকেল দিয়ে এবং সেখানে শেষ করে আপনি সেখানেই সম্ভবত কর্মজীবন শুরু করলেন। একটু শুনতে চাই ঢাকা মেডিকেল কলেজে যখন পড়তাম তখন আসলে মানে এটা বিষয়টা ছিল, আমার বাবাকে আমি দেখেছি যে উনি 2 দিন খান নাই, কিন্তু উনি খুব এক্সাইটেড, উনি আসতেন মাঝে মাঝে। তখনকার দিনে যশোর থেকে আসা খুব ডিফিকাল্টও ছিল, তো উনি আসতেন মাঝে মাঝে দেখে যাওয়ার জন্য, আবার দেখে আবার চলে যেতেন। তো আমিও একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে গেছিলাম এবং আমার যে সমস্ত সহপাঠীগুলো ছিল, যারা সিনিয়র ছিলেন, আমার ক্লাসমেট যারা ছিলেন, আমি তাদেরকেও দেখেছি দে আর ভেরি রেসপন্সিবল। এবং তাতে করে হয় কি, তাদের সাহচর্যে, তাদের প্ররোচনায়, তাদের গাইডেন্সে আমিও অন্যান্য সহপাঠীদের মধ্যে খুবই লেখাপড়া করতাম, খুবই পড়তাম, মানে এত পড়তাম যে এরকম পড়ি নাই। আর মেডিকেলে পড়া মানেই তো মানে অনেক পড়তে হয়। তো সেইভাবে আস্তে আস্তে এটা চলতে লাগলো। তারপরে ডাক্তারি পাশ করে গেলাম। দ্যাট ওয়াজ এ ভেরি হিস্টোরিক ডে ইন মাই লাইফ। একটু জানতে চাই যে আপনি তো মূলত শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং শিশু স্বাস্থ্য বিষয়ই আসলে আপনার পড়াশোনাটা। এই ইয়েটা কি ইচ্ছে করে আপনি বেছে নিলেন, মানে এই সাইটটি? এটা আসলে হঠাৎ করে যেন এসে গেল। কিভাবে, ডাক্তারি পাশ করার পরে আমাদের বাধ্যতামূলকভাবে 1 বছর ইন্টার্নশিপ ট্রেনিং করতে হয় হাতে কলমের শিক্ষার জন্য। তো যখন আমরা শিখলাম এবং ওই যে ইন্টার্নি শুরু করলাম, যেটা তখন বলা হতো ইন্টার্নশিপ, অর্থাৎ এটাই আমাদের গভর্নমেন্ট চাকরির শুরু হলো।
আমরা যেদিন আমরা ইন্টার্নশিপ হিসেবে আমরা জয়েন করলাম ওই দিন সেই সময় এই পদ্ধতি ছিল, এখন তো মনে হয় এটা নাই। এখন তো বিসিএস, কিন্তু তখন শুরু হলো, পরবর্তীকালে বিসিএস দিয়ে ওটাকে কনফার্ম করা হয়। আচ্ছা আচ্ছা। তো সেটা ছিল 1982 5ই ডিসেম্বর আমি জয়েন করি অ্যাজ ডক্টর ইন ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা। তো তখন মানে আমাদের ট্রেনিং করার জন্য একটা ছাত্র মানে বেসিক সাবজেক্ট মানে বড় সাবজেক্ট যেগুলো সার্জারি, মেডিসিন, গাইনি এরকম, তাতে 6 মাস করে যে কেউ করতে পারে। কেউ যদি মেডিসিনে 6 মাস করে, সার্জিক্যাল সাইডে 6 মাস, এইভাবে 1 বছর ভাগ করা হতো। তো তখন একটা সুযোগ এসেছিল যে পিডিয়াট্রিক্স শিশু বিভাগের তখন মেজর সাবজেক্ট হিসেবে 6 মাস কেউ ট্রেনিং করতে চাইলে করতে পারতো। কিন্তু ইনিশিয়ালি আমার নোশন ছিল আমি সার্জন হব। আচ্ছা। তো সার্জন হওয়ার মেন জায়গা ছিল, রূপকার ছিলেন প্রফেসর মতিউর রহমান। উনি এখনো বেঁচে আছেন, স্যার সেন্ট্রাল হসপিটালে কাজ করেন। উনি হলো প্রিন্স সার্জন। ওনার কথা বলা সবকিছু মানে এটা খুবই আকর্ষণীয় ছিল। তো আমি আমার মনের মধ্যে ছিল আমি যদি কোনোদিন ডাক্তার হই তাহলে সার্জন হবে, লাইক দিস সার্জন। আচ্ছা। তো আমি যখন ইন্টার্নি শুরু করতে যাব তখন শুনি যে উনি ট্রান্সফারে পিজিতে চলে গেছেন। তো পিজিতে চলে যাওয়ার পরে স্বভাবতই আমার একটু আশাহত হলাম। তখন আমার ওখানকার যে প্রফেসর ছিলেন, প্রফেসর নাজমুন নাহার, উনি আমার গাইড, উনি আমার মেন্টর, উনি আমার সবকিছুই। আমার শিশু বিশেষজ্ঞের পিছনে তার অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না, এখনো পর্যন্ত উনি গাইড দিয়ে চলেন। তো উনি তখন খুঁজতেছিলেন যে সমস্ত ছেলে মেয়েগুলো কাজে কামে খুবই আগ্রহীশীল, যারা ফাঁকি টাকি দেয় না, এরকম ছেলে মেয়ে উনি খুঁজে ওনার ওখানে নিয়ে আসতেন। তো আমাকে ওনার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যে উনি আমাকে নিয়ে আসলেন, চলো ম্যাডাম এর সাথে দেখা করি। তো আমি যাওয়ার পরে ওনার আচরণ, তারপরে ওনার মানে যে কি বলে যে ছোটদের প্রতি তার যে মানে মমতা, কথাবার্তা সবকিছু মিলিয়ে আমার ভালোই লেগে গেল। তো তখন আমি ওনার আন্ডারে 6 মাসের কাজ শুরু করলাম। এবং ওই সময় আমি দেখেছি অগণিত শিশু এই সিম্পল ডায়রিয়া, নিউমোনিয়া, ম্যালনিউট্রিশন, হাম, মানে এই আসতো, কত বাচ্চা যে আসতো মরে যেত, রাত্রে ভর্তি হয়েছে সকালে মারা যেত। এটা আমাকে খুবই পীড়িত করছিলেন। উনি আমাকে বলছিলেন যে তুমি দেখো এই যে বাচ্চাদের এরা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু এরা বড় হতে তারাও তোমাদের মতো শিক্ষিত হতো এবং সমস্ত দেশকে কিন্তু তারা অনেক কিছু অবদান রাখতে পারতো। কিন্তু এই ছেলে মেয়েদেরকে কিন্তু বাঁচানোর দায়িত্ব কি আমাদের না? উনি আমাদেরকে খুব মোটিভেশন স্পিচ আমাদের দিলেন। তো আমরা তখনই ওর পরের থেকেই মোটামুটি 6 মাস শেষ করার পরে বাকি সময়টা যে ইন্টার্নির সময়, সেই সময়ও আমি শিশু বিভাগেই কাজ করেছি। অন্য ওয়ার্ডে প্লেসমেন্ট থাকলেও সেখানে আমি যেতাম, কিন্তু আমার মেজর সাবজেক্ট হিসেবে, মাদার সাবজেক্ট হিসেবে আমি চাইল্ড হেলথেই বেশিরভাগ কাজ করতাম। এবং তখন থেকে আমার বন্ধু বান্ধব, আমার টিচার যারা ছিলেন তারা আমাকেই মানে আমাকে বলতো তুমি তো শিশু বিশেষজ্ঞই হয়ে গেছো। তো এই যে আমার আব্বার পরে আমার টিচাররাই আমাকে যখন শিশু বিশেষজ্ঞ বললেন, আমি মনে মনে কিন্তু তখন হয়ে গেছি। এবং আমার ডিটারমিনেশন এবং আমার এম ছিল যে ইন ফিউচার আই এম গোয়িং টু বি এ পেডিয়াট্রিশিয়ান। এবং আমি ইন্টার্নি শেষ করার পরে আমার পোস্টিং হয়ে গেল হালুয়াঘাট, ময়মনসিংহে। ওখানে আমি চাকরি শুরু করলাম। চাকরি শুরু করার পরে ওখানে যে টিএইচএ ছিলেন উনিও আমাকে সবকিছু শুনিয়ে টুনিয়ে বলে যে তাহলে আউটডোরে, চিলড্রেন আউটডোরে তুমি কাজ করবা। তো আমি যেখানে গেছি ওই চিলড্রেন আউটডোরে কাজ করছি। তারপরে কাজ করতে করতে আমার আব্বা তখন একটু অসুস্থ হয়ে গেলেন। ওনার হাইপার টেনশন থাকার পরে ওনার কমপ্লিকেশন হয়ে গেল। আমি ওনার মানে দাবিতেই আমি বিয়ে করলাম। তো তারপরে সবকিছু মিলিয়ে এই একটা কনস্ট্যান্টের মধ্যে পড়ে গেলাম, এই বাবার চিকিৎসা করা, সংসার এগুলো করানোর জন্য। তখন আমার বন্ধু বান্ধবরা তারা অনেকে ওই ইরানের টিম আসলো, আসে এখানে পরীক্ষা দিলাম, তো চান্স পেয়ে গেলাম। তখন একসাথে সবাই আমরা ইরানে চলে গেলাম। তো ইরানে যাওয়ার আগে গভর্নমেন্ট থেকে রেস্ট্রিকশন দিল, যে আগে দিত যে বাইরে যাওয়া যাবে না, কিন্তু এখন একটু নমনীয় হয়ে রেস্ট্রিকশন দিল যে তোমরা যেতে পারো, কিন্তু যাওয়ার আগে সরকারি চাকরি ছেড়ে দিয়ে যেতে হবে। এখন যেমন লিয়েন দিয়ে দেয় যে আবার এসে চাকরি পাই, তো আমরা চাকরি ছেড়ে দিলাম সবাই। কতজন স্যার? এরকম প্রায় 98 জন চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে ব্যাচ বাই ব্যাচ সব ইরানে চলে গেলাম। তো ওখানেই সেটেল হবেন, তার মানে এই মনোভাব নিয়ে চলে গেলেন? না, যে আমাদের টাকার দরকার, আমাদের তো জীবন বাঁচাতে হবে, আমাদের চিকিৎসার খরচ দরকার, সংসার চালানোর দরকার। আর তখনকার দিনে একটা ছেলে যখন ডাক্তার হয় তারপরে বাড়ির, পরিবারের একটা এক্সপেকটেশন আসে যে ডাক্তার মানে তো টাকা পয়সা, কিন্তু আমরা তো কেবল নবীন চিকিৎসক। একদমই তাই। তো ওখানে থাকার পরে আমার কাছে, আমি ওখানে গেলাম, কাজ করলাম। সেখানেও কিন্তু আমাকে চাইল্ড হেলথের পরে আমাকে
প্লেসমেন্ট দিয়ে দিল। তো কাজ করি, কিন্তু সারাদিন তো লোকজন কম, এই তো একটা পাহাড়ি এলাকায় আমার পোস্টিং হলো, সেখানে কাজ করি। এই 14-15টা রুগী দেখলে তার সারাদিন কাজ থাকে না। তো কিন্তু আমার কয়েকদিনের পরে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতে লাগে। তো কাজ করতে করতে তখন আমি চিন্তা করলাম যে পড়াশোনাটা বোধহয় এই ফাঁকের মধ্যে কিছু করা যায়। তখন আমি একবার ছুটিতে আমি তেহরানে আসলাম, ওখান থেকে বই পুস্তক এগুলো পেডিয়াট্রিক্স রিলেটেড কিনে আমি ওখানে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে নিলাম। এবং আমার মানে একটা কন্ট্রাক্ট যখন 2 বছর শেষ হয়ে গেল, আমি আরেকটা কন্ট্রাক্ট শুরু করলাম। বাই দিস টাইম আমার ওয়াইফও বাংলাদেশ থেকে ওখানে গেলেন, আমরা একসাথে থাকতে লাগলাম। কিন্তু ওই 2 বছর 4 মাস পরে আমি আর থাকতে পারলাম। এটা কি এটা 1987 এর কথা। তো 1987 আমি ব্যাক করলাম। স্যার, আপনি ব্যাক করলেন বলছিলেন, আপনি কি ব্যাক করলেন ইরান ইরাক যুদ্ধের যে সহিংসতা সেটা? সেই সময় তো ইরান ইরাক যুদ্ধ ছিল, কিন্তু আমাদের যেখানে কাজের ফিল্ডটা ছিল সেটা ওয়ার ফিল্ড থেকে অনেক দূরে ছিল। যুদ্ধের প্রভাব সরাসরি আমরা কিছু একটা পেতাম না। মাঝে মাঝে এই বিশেষ বিশেষ দিনে দেখা যেত যে যুদ্ধ বিমান টহল দিচ্ছে, হ্যাঁ, এরকম আর কি। স্যার, উন্নত জীবনের হাতছানিতে আপনারা চলে গেলেন ইরানে, কিন্তু সেখান থেকে আবার অল্প কিছুদিন পর ব্যাকও করলেন। এই যে ব্যাক করার যে সিদ্ধান্তটি নিলেন সেটি কেন? সেটা নিলাম এই জন্যে যে আমি আরো বিস্তৃতভাবে বড় হতে চাই, আমি কোনো স্পেশালাইজড হতে চাই। এবং আমি বলেছি যে আমি যখন ইন্টার্নি করতাম তখন কিন্তু আমার মেজর সাবজেক্ট হিসেবে চাইল্ড হেলথের কাজ করছি। আমার ইচ্ছা হলো যে আমাকে চাইল্ড স্পেশালিস্ট হতে হবে, আমাকে লেখাপড়া করতে হবে, কারণ আমি ওখানে যে কাজ করি সেই কাজ করার জন্য একজন ডাক্তারের দরকার নেই, একজন প্যারামেডিক্সই যথেষ্ট। সুতরাং আমি এই যে এত কষ্ট করে মেডিকেল এডুকেশন করলাম, মেডিকেল পড়াশোনা করলাম, ইটস নট ফর অনলি দিস মাইনর ওয়ার্কস। তো আমি সেই কনসেপ্টে আমি চলে আসলাম। চলে আসার পরে আমি তখন বেকার, সরকারি চাকরি নেই, দেশে এসে কোনো কিছু করছি না। তখনই আমরা দেখলাম যে আমার এক বন্ধু আমাকে এসে বললো যে এখন আবার সরকারি চাকরির জন্য বিসিএস তখন শুরু হয়ে গেছে, সাবজেক্ট কমিশন। তো আমার তখন 30 বছর চাকরির মেয়াদের বয়স যেটা। তো দেখলাম যে আমার 2.5 মাস বাকি আছে 30 বছর পূর্ণ হতে। আমি আবার অ্যাপ্লাই করলাম এবং দেশে আসার পরে তখন আবার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ছিল, কিন্তু এই দেশে তখন এফসিপিএস এবং ডিপ্লোমা কিছু ছিল। তো ডিপ্লোমা থেকে আমি মনে করলাম যে এফসিপিএসটা সব থেকে ভালো এটা সব কিছুর জন্য। তো তখন আমি পার্ট 1 পরীক্ষা, এফসিপিএস এর 2টো পার্ট থাকে, পার্ট 1 এন্ড পার্ট 2। তো পার্ট 1 পরীক্ষায় পাশ করার পরে আমি এক্সটেন্সে পাশ করে গেলাম। তাহলে আমার সাথে সাথে পাশাপাশি বিসিএস এর জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছি, এটাও প্রত্যেকটা স্টেপ আমি পার হয়ে যাচ্ছি, আবার এদিকে আমি পার্ট 1 এর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তো পার্ট 1 পাস হয়ে যাওয়ার পরে আমাকে আর আটকায় রাখার মতো আর কোনো উপায় নেই, আমি তখন উঠতেই থাকলাম আর কি। তো তখন আমি কাজ শুরু করলাম এমআর খান স্যারের সাথে, আমাদের জাতীয় অধ্যাপক ছিলেন প্রফেসর তালুকদার স্যারের সাথে পিজিতে কাজ শুরু করলাম। এই কাজ শুরু করলাম, এটা আমি শুরু করলাম 1988 এর জানুয়ারি মাস থেকে। তখন এফসিপিএস কমপ্লিট করার জন্য 2 বছর ট্রেনিং লাগতো। তো এই ট্রেনিং নিচ্ছি এমআর খান স্যারের সাথে, প্রফেসর তালুকদার সাহেবের সাথে আমরা কাজ করছি এবং জীবনের গল্প ওনাদের কাছ থেকে আরো শিখছি। মানুষের কিভাবে খেদমত করতে হয় সেটা ওনাদের কাছে শিখছি, ট্রেনিং নিচ্ছি, গবেষণার মধ্যে একটু একটু ঢুকছি, থিসিস করতেছি, আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এবং এইভাবে করতে 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 যখন 89 হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 88 কমপ্লিট, 89, তখন আমাদের এই 8 বিসিএস এর রেজাল্ট বেরোলো এবং আমাকে আবার পোস্টিং দিয়ে দিল, নতুন চাকরি, নতুন হিসেবে যশোরে পোস্টিং দিয়ে দিল। তখন আমার ট্রেনিংও শেষ, আমার রিসার্চের কাজ শেষ, আমার থিসিসের কাজ শেষ। আমি বলেছি তো এই 2 বছর ওনাদের তত্ত্বাবধানে মানে আমার মুভমেন্টটা ছিল অলওয়েজ রানিং। তো আলহামদুলিল্লাহ, তারপরে আবার ডেপুটেশনে আমি 91-এ চলে আসলাম। তো সে পরীক্ষা দিলাম 92 জানুয়ারিতে, আমি এফসিপিএস পাস করে গেলাম। তো আমার পোস্ট গ্রাজুয়েশন গল্প এখানে শেষ হয়ে গেল। তো তখন জীবনটা গড়ার জন্য সবারই তো একটা ইচ্ছা থাকে যে একটা ডাক্তার সে তো রোগী দেখবেই, বাট এট দ্য সেম টাইম তার আরো কিছু কন্ট্রিবিউট করার জায়গা আছে। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো সে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে দক্ষ জনশক্তি গড়ে তোলার পিছনে তার অবদান আছে। সে একজন টিচার হতে পারে, একই সাথে সে যদি টিচার হয় তাহলে আরো 10টা ছাত্রকে পড়াইয়া ডাক্তার করতে পারে, সে একজন গবেষক হতে পারে। তো এই নিরিখে আমরা তখন নতুন করে আবার চিন্তা ভাবনা করতে পারি, আমি কি শুধু ক্লিনিশিয়ান হব, আমি কি মেডিকেল টিচার হতে পারি না, আমি কি গবেষক হতে পারি না? তখন আবার এই নতুন ভাবনা আবার পেয়ে বসলো। তো তখন পাবলিক সার্ভিস কমিশনে 93-তে আমি কোয়ালিফাই করলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলাম।
তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাওয়ার পরে আমার পোস্টিং হলো মিডফোর্ড হসপিটালে। ওখানে কাজ করতে করতে তখন চিন্তা হলো যে এমআরসিপি, এফআরসিএস এগুলো একজন ভালো ক্লিনিশিয়ান তৈরি করে, বা একজন ভালো টিচার যদি তৈরি হতে হয় তাহলে তো আমাদের ফর্মাল একটা এডুকেশন দরকার, মেডিকেল এডুকেশন। এই মেডিকেল এডুকেশনে একটা স্কলারশিপ নিয়ে আমি স্কটল্যান্ডে চলে গেলাম 93-তে। তো এটা ছিল একটা যুগান্তকারী একটা স্টেপ, কারণ এই এডুকেশন এবং এই যে ট্রেনিং কিভাবে ছাত্রদের পড়াতে হয়, এই শিক্ষাটা নেয়ার পরে আমাদের লেখাপড়া করানো এবং করা এবং শেখা, এর একটা দারুণ একটা ব্যাপক পরিবর্তন আসলো। আমি মেডিকেল টিচার হয়ে গেলাম। তাহলে আমি পড়ানো শুরু করছি 92 থেকে অ্যাজ এ রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ। তখন ছাত্রদের পড়ানো শুরু করলাম, এবং যেহেতু আমি মেডিকেল কলেজের ছাত্র, সুতরাং জুনিয়র যে সমস্ত ছেলে মেয়ে ছিল তো সবাই মনে আপন, ওরা যে কোনো আবদারে আমাদের কাছে আসতো, আমিও মিশতাম ওদের সাথে, এবং মিশতে মিশতে তাদের সাথে খুব ইন্টিমেসি হয়ে গেল। এবং ওরা, আমি যখন রেজিস্ট্রার ছিলাম তারা আমাকে কোনদিন স্যার বলে ডাকে না, ভাই বলে ডাকতো। অন্য রেজিস্ট্রারদের কিন্তু স্যার বলে ডাকতো, কিন্তু আমাকে কেন জানি ভাই বলে ডাকতো, হয়তো আপন মনে করতো। শিক্ষকতা পেশায় আপনি সফল ছিলেন। তো তারপরে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলাম। ইংল্যান্ড থেকে ডিগ্রি করার পরে আবার চলে আসলাম। স্যার এটা কত দিনের ডিগ্রি ছিল? ওটা 1 বছরের। 1 বছরের ট্রেনিং এবং সেখানে একটা থিসিস করা, সবকিছু মিলে 1 বছরের ছিল। তো ঢাকা মেডিকেল কলেজে আবার ব্যাক করার পরে তখন আমি আবার পিএসসি পরীক্ষা দিলাম 96-এ, তখন অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেলাম। চিকিৎসক হিসেবে তো বটেই, একজন অধ্যাপক বা একজন শিক্ষক হিসেবে আসলে আপনি অনেক সফল একজন মানুষ, এবং একই সঙ্গে সমাজ সেবায়ও তো আসলে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের একটি ফাউন্ডেশন রয়েছে যেটি আপনি আপনার বাবা মায়ের নামে করেছেন, আমরা যদি একটু ছোট ছোট করে শুনি। তো টিচার হিসেবে আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি যখন অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেলাম তখন আমাদের কিন্তু বাধ্যতামূলকভাবে একটা নাম্বার অফ পাবলিকেশনস থাকা প্রয়োজন, বাধ্যতামূলক। তো আমি সেই সময় এই চিকিৎসার পাশাপাশি মেডিকেল টিচিং, তার সাথে গবেষণার কাজে মানে এত ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলাম যে আমি যখন অ্যাসোসিয়েট প্রফেসর পরীক্ষা দিয়েছি তখন আমার 40 পাবলিকেশন প্রায়। তারপরে 2004 সালে যখন আমি প্রফেসরের দিলাম তখন 60 ক্রস করে গেছে। তো এইগুলো পাবলিকেশন আমরা তখন ছিল। তো এগুলো করতে করতে এমারকান স্যারের কথা আমি বলছিলাম যে কারণ ওনার সান্নিধ্যে আসার পরে আমার জীবনের একটা বিশাল পরিবর্তন আসছে। তো আমি ওনার তো অনেক রকম প্রতিষ্ঠান আছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমি তো আপনার এত কাজ করেন, তো মানে কিভাবে এটা সম্ভব? তো উনি আমাকে বললো যে তুমি তো জাকাত দাও। তো আমি যখন জাকাত দিই আমি বললাম যে আমি জাকাত দিই, টাকা দিই। তো এটা হলো তুমি টাকার জাকাত দাও, তুমি সময়ের জাকাত দাও। তো আমি বললাম যে সময়ের জাকাত এটা তো আমি বুঝি না। তো উনি বললেন যে তুমি সপ্তাহে ক ঘন্টা কাজ করো? তো আমি বললাম 120 ঘন্টা কাজ করি। তাহলে 120 ঘন্টার 2.5% সময় তুমি বের করো। তো দেখা গেল সপ্তাহে 1 দিন অথবা 2 দিন হয়। তো বললো যে এই সময়টা তুমি তোমার নিজের জন্য কাজ করবে না, তোমার প্রফেশনের জন্য কাজ করবে না, তুমি চিন্তা করবা, প্ল্যান করবা এবং কাজ করবা মানুষের জন্য কিভাবে তুমি আগাতে পারো। তো উনি আমাকে বললেন যে তুমি এই সময়টা তুমি শুধু প্ল্যান করো। তোমার যে গ্রাম থেকে আমাকে এই কথাও বললেন যে যে মাটি তোমাকে বড় করেছে এই মাটি ঋণ শোধ না করে কিন্তু তুমি মারা যাবে না, অর্থাৎ তো সেখানকার ঋণ তোমাকে শোধ করতে হবে। তো সুতরাং তুমি এমন একটা কিছু করো যেগুলো জনগণের কাজে লাগে। তো তখন আমরা ওই কনসেপ্ট উপর ভিত্তি করে আমার আব্বা আম্মার যে ইচ্ছা ছিল সেটার উপর করে আমি আব্বা আম্মার নামে একটা ফাউন্ডেশন করি 2009 সালে। তো সেই ফাউন্ডেশনের মধ্যে মূলত কাজ ছিল, আমি যেহেতু ডাক্তার সেই জন্য শিক্ষা সহায়তা এবং একই সাথে স্বাস্থ্যসেবা। তো স্বাস্থ্যসেবার জন্য আমি প্রতি মাসে 2-3 বার করে নিয়ে গেছি, ওষুধ নিয়ে গেছি, আমার বন্ধু বান্ধবদের নিয়ে গেছি, যাতে করে তাদের 2 দিন 3 দিন থেকে চিকিৎসা দেওয়া, ওষুধপত্র দেওয়া, এবং পরবর্তীতে আমি সেটাকে কনভার্ট করে এখন একটা হেলথ সেন্টার করেছি। সেই হেলথ সেন্টারটা আমেনা শাহাদাত মেমোরিয়াল হেলথ সেন্টার আমার গ্রামেই। তো সেখানে এখন ডাক্তার থাকে, প্যারামেডিক্স থাকে, অন্যান্য মানে কর্মচারী থাকেন। আমি সপ্তাহে যাই, 10 দিনে একবার যাই, এবং ওখান থেকে ওরা কোনো প্রবলেম পড়লে এখন তো কমিউনিকেশনের মাধ্যমে আমরা সেই সার্ভিসটা দিচ্ছি। এটা গেল স্বাস্থ্য সম্পর্কিত। এডুকেশনের যে বিষয়টা আছে সেটা হলো যে আমাদের ইউনিয়নে যতগুলো স্কুল মাদ্রাসা আছে সেখানকার প্রতিষ্ঠানে কিছু শিক্ষা উপকরণ আমি দেই
আচ্ছা, যে সমস্ত ছেলেমেয়েরা মেধাবী অথচ গরিব, তাদেরকে লেখাপড়াটাকে ভালোভাবে কন্টিনিউ করার জন্য আমরা কিছু টাকা পয়সা দিই স্কলারশিপ হিসেবে। তো এগুলো চলছে। আর একটা জিনিস করি, ওই স্কুলে ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে তারা ভালো রেজাল্ট করলে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেক ক্লাসে যারা ভালো রেজাল্ট করে তাদের লিস্ট করে প্রতি বছর এই 21 মেলার থেকে বই কিনে তাদেরকে প্রেজেন্ট করি। তো এগুলো চলে। আর আমি অন্যান্য দুটো প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। তার একটা হলো কোয়ান্টাম ফাউন্ডেশন। আচ্ছা, এরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছে সামাজিক, ওদের সাথে আমি কিছু কাজ করি। আরেকটা প্রতিষ্ঠান আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। এনারা এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের যারা জাকাত দেন সেই জাকাতটা কালেক্ট করে গ্রামের অত্যন্ত প্রত্যঞ্চলের দরিদ্র পীড়িত মানুষের জন্য। তো আমি আমার জাকাতের যে টাকাটা আসে তার একটা সিংহভাগ ওনাদেরকে দিয়ে দিই। এবং আমাদের গ্রামে একটা ফেরদৌসি প্রোগ্রাম বলে একটা আছে, যে প্রোগ্রামের মাধ্যমে আমাদের ইউনিয়নের 500 ফ্যামিলি, যে 500 ফ্যামিলি একদম হতদরিদ্র যারা জাকাত পাওয়ার যোগ্য, তাদের স্বাস্থ্যসেবা, তাদের ওষুধপত্র, তাদের অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেই ধরনের সহায়তা আমরা আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে করে যাচ্ছি। স্যার, আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভালো কাজের সাথে যুক্ত আছেন এবং ভালো কাজ করে যাচ্ছেন, কিন্তু চিকিৎসা সেবায় আপনার দুটো স্মরণীয় ঘটনা রয়েছে যেটির জন্য মানুষ আসলে আপনাকে সারা জীবন মনে রাখবে। ঘটনাটি দর্শকদের জন্য যদি বলেন। ও থ্যাংক ইউ। এটা ছিল আমি 2009 সালে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে কিন্তু আমি চাকরি করেছি। জি স্যার। তো অ্যাকচুয়ালি ময়মনসিংহ মেডিকেল কলেজে যখন আমি চাকরি করতাম তখন আমার যত কালেকশন ছিল সেই কালেকশনগুলোকে নিয়ে কিন্তু আমার বই লেখা শুরু ওখানে ময়মনসিংহ থেকে শুরু। আমি তখন প্রাইভেট প্র্যাকটিস করতাম না, সপ্তাহে 2 দিন ঢাকায় প্র্যাকটিস করতাম, বাকি সময় ওখানে লেখালেখি এটা কমপ্লিট করতাম। তো তারপরে যখন আমি ঢাকা মেডিকেল কলেজে আবার ব্যাক করি 2009 সালে, তখন আমি চার্জ নিয়ে আসি নিওনেটোলজি বিভাগ, নবজাতকদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে যে ছোট পরিষদ ছিল সেটাকে বড় করে তৈরি করার জন্য। তো এটা কাজ করতে করতে 2015 সালে মাগুরাতে একটা ঘটনা হয়েছিল। একটা গর্ভবতী মা মানে একটা ক্রস ফায়ারিং এর ভিতরে পড়ে এই মায়ের পেটে থাকা ওই বাচ্চাটা আক্রান্ত হয়, মানে বুলেট ইনজুর্ড হয়। এটা মাগুরাতে হওয়ার পরেই বাচ্চাটা তখন মাগুরাত থেকে নিয়ে এসেছিল। এই বাচ্চাটার ওজন ছিল 1400 গ্রাম, মানে ছোট একটা বাচ্চা, এবং তার এখানে গুলি লাগা ছিল। তারপরে গুলির কিছু অংশ, একটা চোখ, একটু আঙ্গুল টাঙ্গুল উড়ে গেছে বাইরে পেটে থাকা অবস্থায়। তো সেই বাচ্চাটার চিকিৎসাটা এই ঢাকা মেডিকেল কলেজে আমাদের এই যে এক্সপ্যান্ডেড যে নবজাতক সার্ভিস, সেখানে আমরা প্রায় 2 মাস মতো এখানে চিকিৎসা করেছিলাম এবং আলটিমেটলি এই বাচ্চাটা ভালো হয়ে যায়, মায়ের কাছে ফিরিয়ে দিতে পারি। তো এটা ছিল একটা যুগান্তকারী একটা ঘটনা এবং এটা দেশে বিদেশে মানে সমস্ত মিডিয়াতে দারুণভাবে হয়েছিল। এটা আমার জীবনের একটা কি বলবো যে এটা অ্যাচিভমেন্ট আমি বলবো। আমার কিছুটা মনে পড়ছে স্যার, আপনি 15 সালের কথা বলছেন, আমরা সম্ভবত এরকম একটা নিউজ পেয়েছিলাম। জি, এটা এই ঘটনা ঘটার 2 মাস পরে যে একটা বাচ্চা নিয়ে এসছে, তখন এই বাচ্চাটাকে একটা নিউবর্ন বেবি, সেই নিউবর্ন বেবিটা একটা বস্তার ভিতরে ফেলে রাখছে পুরনো যে এয়ারপোর্ট, তেজগাঁ যে এয়ারপোর্ট, এখানে একটা তো এখানে ফেলে রাখার পরে বিকেলে ছেলেমেয়েরা খেলাধুলো করছে, তখন দেখে যে একটা জায়গায় কতগুলো কুকুর ঘোরাঘুরি করছে। তখন ওরা নিজেরা ওখানে গিয়ে দেখে যে একটা কুকুরের ভিতরে একটা বাচ্চা কাঁদছে এবং তার অলরেডি কুকুরের মুখে নাক টাকে এগুলো খেয়ে ফেলছে। তো ওই বাচ্চাটা ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজে, আবার আমি তখন ওখানকার ইনচার্জ, তখন নিয়ে দিল। এই বাচ্চাটাকে শুশ্রূষা করার পরে এই বাচ্চাটা এখন ভালো আছে, এখন ভালো আছে, তার প্লাস্টিক সার্জারি হবে আগামী মাসে। তো কন্ট্যাক্ট করে। তো এই যেহেতু এই বাচ্চাটার বাবা মা কে আমরা জানি না, এটা আমরা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে দিয়ে দেয়। পরে ওখান থেকে একজন ইঞ্জিনিয়ার এটাকে নিয়েছেন এবং ইঞ্জিনিয়ার অত্যন্ত মমতার সাথে এই বাচ্চাটাকে মানুষ করছেন, আমার কাছে মাঝে মাঝে নিয়ে আসে। এটা এই দুটো ঘটনা। তো এই দুটো ঘটনা আমার মানে মানে প্রফেশনাল লাইফের জন্যে। তো এর বাইরে যে জিনিসটা হলো যে আমি মেডিকেল টিচার হিসেবেও, আপনি বলছিলেন আমি সফল, আসলে আমি সফল। আমি ছাত্রদেরকে ভালোবেসেছিলাম, ওরাও আমাকে ভালোবেসেছে। এবং আপনি জানেন এই দেশের পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের যে একমাত্র বিদ্যাপীঠ যেটা বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন, যেখান থেকে FCPS ডিগ্রি দেওয়া হয়, আমি ওখান থেকে কিন্তু একজন নির্বাচিত কাউন্সিলর।
এবং আমরা গতবার আমি নির্বাচন করেছিলাম, আউট অফ 38 ক্যান্ডিডেটস আই প্লেসড সেকেন্ড ইন পজিশন। তারা আমাকে ভালোবেসেছে, তারা আমাকে ভোট দিয়েছে এবং আমি এখানকার ট্রেজার হিসেবে কাজ করেছি, এখন কাউন্সিলর হিসেবে কাজ করছি। চমৎকার স্যার, চমৎকার। আমরা আসলে আরো অনেকক্ষণ আপনার সঙ্গে গল্প করতে পারতাম। আমরা প্রথম ঘন্টার শেষে আছি, কিছু কিছু বিষয় না জানলেই নয় স্যার, একটু জানতে চাই, যেহেতু আপনি শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। শিশু স্বাস্থ্যের সচেতনতা, বিশেষ করে একটি শিশুর জন্মের আগে আসলে বাবা মায়ের সেই শিশু স্বাস্থ্য নিয়ে জানাটা আসলে কতটা জরুরি? এটা অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে নেগলেক্টেড, কারণ একটা শিশুর জীবন শুরু হয় মায়ের পেটে আসার পর থেকে। তো মা যেদিন কনসিভ করলেন সেখান থেকে কিন্তু আমরা শিশু কাকে বলি, তো সেই শিশু কিন্তু সেদিন থেকে শিশু টিল 18 ইয়ার্স। তাহলে সেই 18 বছরের 10 মাস 9 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকে তার লাইফ, আর বাকি জীবনটা 18 বছর পর্যন্ত। সো একটা হলো ইউটেরাসের ভিতরে আর একটা ইউটেরাসের বাইরে। তো ওই ইউটেরাসের ভিতরে জীবনটাই কিন্তু ডিটারমাইন করছে এই শিশুটা কত ভালোভাবে বড় হবে, তার সম্পূর্ণ কেয়ারটার উপরে নির্ভর করছে জন্মের পরে এবং পরবর্তীকালে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং তার ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা সব কিছুই। তো সুতরাং এই পার্টটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই পোর্শনটাই মায়ের যত্নের সাথে সাথে বাচ্চার যত্ন, অর্থাৎ মাকে যদি ভালোভাবে যত্ন নেওয়া যায়, তাকে যদি রেস্টে রাখা যায়, তাকে যদি তার মনের যে টেনশনগুলো আছে সেগুলো নিবৃত্ত করা যায়, তাকে যদি গুড নিউট্রিশন অ্যান্ড গুড ফলো আপ করা যায়, তাহলে কিন্তু ভিতরে বাচ্চাটা কিন্তু ইনডিরেক্টলি ওর ইনফ্লুয়েন্স এগুলো ভালোভাবে বেড়ে ওঠে। এবং আজকে যদি আমরা এদেশে আলোচনা করি তাহলে কিন্তু আমাদের লো বার্থ ওয়েট বাচ্চার জন্মের হার কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। কেন হয়েছে? বাচ্চা পেটের মধ্যে ভালোভাবে গড়ে ওঠে নাই, ভালোভাবে মা নিউট্রিশন পায় নাই, মা রেস্ট পায় নাই, মায়ের টেনশনটা কমানোর জন্য আমরা তাকে সাহায্য করি নাই। তো এই পোর্শনটা কিন্তু অত্যন্ত জরুরি। আর পরবর্তীকালে জন্মের পরপরই বাচ্চার যে রিসাসিটেশন, জন্মের পরে মায়ের পেটে থাকা অবস্থায় তো সে নিজে শ্বাস নিত না, কিন্তু জন্ম যেই মুহূর্ত হয়ে গেল তখন কিন্তু তার নিজস্ব শ্বাস নেওয়ার দায়িত্ব কিন্তু ওই শিশুর উপরে পড়লো। এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনটা কিন্তু অনেক সময় অনেক বাচ্চাদের হয় না, এটাও কিন্তু আমাদের অ্যাসিস্ট করা দরকার। এবং তারপরে জীবনের প্রথম 5টা বছর এই বাচ্চার সমস্ত রোগ শোক সেগুলো রেজিস্ট করার ক্ষমতা, তার এডুকেশন, তার ফিডিং, তার ইন্টেলিজেন্স, তার ডেভেলপমেন্ট, 5 ইয়ার্স ইজ ভেরি ক্রুশিয়াল। তাহলে কি হলো? পেটের মধ্যে থাকা অবস্থায় অ্যান্ড ফার্স্ট 5 ইয়ার্স অফ লাইফ, এই দুটো কেয়ার যদি অ্যাকচুয়ালি ডিটারমাইন করে এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, সমাজের জন্য কি করবে, কত ইন্টেলিজেন্ট হিসেবে মানুষ হবে, সব কিছু নির্ভর করছে ইন্টিউটেরিয়ান পিরিয়ড 9 মাস 10 দিন অ্যান্ড ফার্স্ট 5 ইয়ার্স অফ লাইফ। তো এই জায়গাটাই আমাদের কিন্তু বিশাল কনসেন্ট্রেশন করতে হবে। তো এইটা করতে পারলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা দেখবেন যে আরো ইন্টেলিজেন্ট। এই সচেতনতা শুধু আসলে একজন মায়ের না, পুরো পরিবারের উপরেই আসলে পড়ে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমাদের আমি শেষের আগে যে কথাটা আমি বলতে চাই, আমার এই মানে চলে আসার পিছনে আমার বাবা মার তো একটা ইনফ্লুয়েন্স ছিল, বাবার বিশেষ করে ইনফ্লুয়েন্স ছিল। এবং পরবর্তীতে আই এম অলসো ব্লেসড উইথ মাই ফ্যামিলি। আমার ওয়াইফ ও 88-এ কিন্তু মাস্টার্স ইন MSc MA ইকোনমিক্সই করছে, কিন্তু শি নেভার হ্যাড অ্যান ইন্টেনশন টু পুট এনি গভর্নমেন্ট সার্ভিস অর নন গভর্নমেন্ট সার্ভিস ফর দ্য স্যাক্রিফাইস অফ মাই ফ্যামিলি। তো আমার এই বড় হওয়ার পিছনে তার যে বিশাল অবদান, এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। আর দ্বিতীয় হলো আমার 2টা সন্তান, তার একজন চাইল্ড স্পেশালিস্ট হয়ে গেছে অলরেডি, FCPS পাস করছে, MRCPও পাস করছে। তো আই এম ভেরি হ্যাপি উইথ দেম। এবং আমার জীবনের যে আদর্শ, সে আদর্শ আমার মনে হয় যে আমার সন্তানদের ভিতরে আমি দিতে পেরেছি। তাদের অনেক বেশি চাওয়া পাওয়া নেই, এবং তারা দে আর লিডিং এ ভেরি মানে কি বলে পিসফুল লাইফ। তারপরে আমার ছেলের আমার বৌমা আসছে, সেও আমাদের মতো হয়েছে, এবং আমার একটা গ্র্যান্ডসন আছে, ওর বয়স 4 বছর। আমরা একটু সবার নামটা শুনি ছোট ছোট। তো ওয়াইফের নাম হলো আমেনা মেহের, নাসরিন বলে ডাকি, আর আমার ছেলের নাম হলো নাভিদ, আর মেয়ে হলো নাবিলা, আর বৌমার নাম হলো আয়শা, আর ইয়াজান হলো আমার। বাহ, চমৎকার স্যার,
অনেক ভালো লাগলো স্যার। আসলে হোম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকেন তাদের গুরুত্বটাও আসলে অনস্বীকার্য, বিশাল গুরুত্ব। আসলে আমরা তো তাদের মাপকাঠিতে যদি বলি যে স্যালারির মাপকাঠিতে আনি না, যদি সেরকম কোনো কিছু ব্যবস্থা থাকতো তাহলে হয়তো সর্বোচ্চ পৃথিবীর হাই পেইড হয়তো তারাই হতেন আমাদের ধারণা। স্যার অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ, আপনাদের জন্য শুভকামনা। আর মাছরাঙ্গা কর্তৃপক্ষ আমাকে ডাকছে, সেজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।